আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বড় জন্য আপনি জায়েজ বলছি না, হতে পারে রাগের চোটে কোনো আওয়ামী লীগের মন্ত্রীদের বাড়িতে এটা এরশাদের পতনের পরও হয়েছিল। কিন্তু যখন তারা সন্ধ্যাবেলা ৩২-এ হামলা করলো বিকাল থেকে, তখনই আমি খবর পরপর বুঝলাম যে এখানে তো অন্য এলিমেন্ট নেতৃত্বে চলে এসছে। এবং ইউনূস, আপনি যেটা বলেছেন, বিশ্ব প্রতারক ডক্টর ইউনূস, পাকিস্তানি এজেন্ট এবং বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করার, সে কিন্তু এইটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিল। আপনি আমাকে বলেন তো পুনিয়া সাহেব, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, মাজার ভাঙা আপনি কখনো এই গত ২০০৫-এর অগাস্টের আগ পর্যন্ত আপনি কখনো কোথাও শুনেছেন? লাশ পোড়ানো তো অনেক দূরের কথা, মাজার পোড়ানো, মাজার ভাঙা, মৃত ব্যক্তিদের কবরে গিয়ে আগুন দেওয়া, এই যে তালেবানি উগ্র ধর্মান্ত, যার সঙ্গে ইসলাম ধর্মের কোটি কোটি মাইলের কোনো সম্পর্ক নাই। ইসলাম শান্তির ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শান্তির দূত। আজকে তার জন্মদিন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তো সেইখানে এই যে মবক্রেসি এবং মৌলবাদীদের উস্কানি দেওয়া, এবং আপনি দেখেছেন সাবেক পরিদর্শক ৩-৪ দিন আগেই বলেছে যে অনেক সন্ত্রাসীদের পাওয়া যাচ্ছে না, অনেক দুর্ধর্ষদের। তো এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আমাদের একটা প্রত্যাশা ছিল যে বিএনপি নির্বাচনের সময় যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার তারা অন্তত কিছুটা বাস্তবায়ন করবে। এখন আমি বলবো না যে শেষ হয়ে গেছে, সময় কেবল ৬ মাস, কিন্তু যে ঘটনাগুলো আপনি দেখেছেন কিনা, নৌকা বাইচও এক জায়গায় বন্ধ হয়েছে। এর চাইতে নির্মম ন্যাক্কারজনক ঘটনা নাই। নৌকা বাইচ আমার বাংলার সংস্কৃতির সঙ্গে, আমার নদীমাতৃক দেশ, ১৩০০ নদীর দেশ, নৌকা আমার কালচার, নৌকা আমার সংস্কৃতি, সংস্কৃতি বললো, নৌকা আমার জীবন ধারণ। এই নৌকা বাইচ বন্ধ, ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। আবার আমাদের এত মহাপরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, আমি এই জন্য তাকে সম্মান করি, তার কথাবার্তা আমার ভালো লাগে, কিন্তু সেই সালাউদ্দিন সাহেব এটা কি বললেন গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়? ব্রাহ্মণবাড়িয়াতে বহুদিন ধরে এগুলো অনুষ্ঠান বন্ধ। যদি বন্ধ অতীতে সরকারও হয়ে থাকে, আমরা তার নিন্দা করি। আপনারা তো ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত সরকার, ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের সীমানায় পড়ে না? এই যে মৌলবাদকে বিএনপি মনের অজান্তে প্রশ্রয় দিচ্ছে, তার মানে বিএনপি ২০০১ থেকে ২০০৬ তাদের শাসন আমলে কিছুই মনে রাখছে না। তাদের সরকারের এই মন্ত্রী, যদিও জামাতের নেতা মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধী, সে বলেছিল না বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। তারপরে তার সরকারি, বেগম জিয়ার নেতৃত্বের সরকারি বাংলা ভাইকে ধরেছিল, গ্রেপ্তার করেছিল। সেটার জন্য বেগম জিয়া ধন্যবাদ পেতে পারেন। কিন্তু এই যে মৌলবাদের সঙ্গে আপোষ করা, কিংবা এই যে ডোমেস্টিক এই উগ্রবাদীদের খুশি করতে গিয়ে ভারত সফরে আপাতত না যাওয়া, এগুলো সবগুলোই কিন্তু আমাদের দেশের যে উদার গণতন্ত্র, এইটার পথে প্রতিবন্ধকতা হচ্ছে। এবং আমি মনে করি সাংস্কৃতিক কর্মী, আমরা যারা সংস্কৃতি ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, আমার মাতৃভূমিকে ভালোবাসি, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে হবে। কারণ মৌলবাদীদের একটাই সম্পদ যে তারা ধর্মের সুশুরি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে। আপনি তো জানেন, ওই মতিউর রহমান নিজামীরা মন্ত্রী হওয়ার আগে কখনো স্মৃতিসৌধে যায়নি, এবং স্মৃতিসৌধে যখন ২০০১-এর ১৬ই ডিসেম্বর গেল, কি বললো, রাষ্ট্রীয় আচার। এবং আমার মনে আছে পরের দিন প্রথম আলোয় শিশির দাই বোধহয় কার্টুন করলো যে সন্ধ্যাবেলা কয়েক শহীদের মা ওই মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের পদচিহ্ন মুছছে কাঁদতে কাঁদতে। তো আমরা এবার দেখলাম শহীদ মিনারও জামাত গেছে আবার ওই ঢং করে। তো আমি মনে করি যারা বাংলাদেশে বিশ্বাস করে, উদার বাংলাদেশে বিশ্বাস করে, আমার মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, আওয়ামী লীগের বিরুদ্ধে নিন্দা থাকবে, আওয়ামী লীগের অনেক দোষ আছে, গুণ আছে, সেগুলো নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে মৌলবাদী রাষ্ট্র আমরা হতে দিতে পারি না, হতে দিতে দেব না। আমরা যে যেখানে আছি, আইনজীবী, সংবাদকর্মী, সংস্কৃতিসেবী, বুদ্ধিজীবী, শিক্ষক, আপনার প্রকৌশলী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, এবং আমার একটা বাংলাদেশের মানুষের উপর আমার একটা বিশাল আস্থা আছে যে আমাদের এখানে মৌলবাদী এবং উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধীরা যাই সংগঠিত হোক, শেষ বিচারে তারা পারবে না। রাষ্ট্র তাদের শক্তি একটু বাড়তে পারে, চর্বি হতে পারে, যেরকম ইউনূস সরকার রাষ্ট্রীয় মদত দিয়েছিল। আমি এখনো বিশ্বাস করতে চাই বিএনপি সরকার এই মদত দেবে না, কারণ বিএনপি নিদারুণ অভিজ্ঞতা আছে ২০০১ থেকে ২০০৬। আপনি আপনি প্রসঙ্গটা টেনে ফেলেছেন, আমি তুলতাম প্রসঙ্গটা। মানে আসলে কি কোথাও থেকে প্রধানমন্ত্রীকে টেনে ধরা হচ্ছে যে ভারতের সঙ্গে মেশা যাবে না, ভারতের সাথে সম্পর্ক ভালো করা যাবে না, ভারতের সাথে যাওয়া যাবে না, এই জিনিসগুলো কি প্রধানমন্ত্রী সহ বিএনপি সরকারকে কেউ পিছন থেকে টেনে ধরছে? এবং সেটা কি জামাত, এনসিপি
মানে আসলে জবটা কোথায়? মানে দেখেন, ভারত সফর নিয়ে গতকালকেও মন্ত্রীরা বলছে যে ঢাকা দিল্লি কাজ করছে। তো এটা কি কোনো চন্দ্র অভিযান, যে চন্দ্র অভিযান চালাইতে হবে? আজকে 1.5 মাস ধরে এটা নিয়ে কাজ চলছে। বিএনপি গভর্নমেন্টের 6 মাস দাওয়াত পড়ে আছে, এটা নিয়ে সিদ্ধান্ত না। একটা বিষয় আমি আস্থা রাখতে চাই যে নিশ্চয়ই তারেক রহমান দুর্বল প্রধানমন্ত্রী নন। ভোট প্রশ্নবিদ্ধ হয়েছে, ভোট ইনক্লুসিভ হয়নি। আপনি পছন্দ করেন না করেন, আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দল যার 35 থেকে 40% ভোটার, তার রাজনৈতিক বিশ্বাসকে আপনি জলাঞ্জলি দিয়েছে ইউনূস। যদিও আওয়ামী লীগের বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছে বুকে পাথর বেঁধে, স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে, এবং সফল হয়েছে সেটা। তো একটা হতে পারে বিএনপি তার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে খুশি করা, অথবা আরেকটা হতে পারে বিএনপি মনে করছে যে এখনই ভারতে গেলে কি ধরনের কথাবার্তা হয়, আওয়ামী লীগের কি অবস্থা। তবে আমি আশাবাদী যে বিএনপি কিন্তু বলেনি যে তারেক রহমান ভারত সফর করবে না, এবং ভারতেরও ভারত থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। এত বড় রাষ্ট্র কিন্তু ভারত কিন্তু কোনো ব্যাড রিয়াকশন দেয়নি, তাদের হাই কমিশনার এখনো গুড হিউমারে আছে, এবং এটাই ডিপ্লোমেসি। আমি তো সবসময় চাই তারেক রহমান কেন যেই প্রধানমন্ত্রী থাকুক, ভারতের সঙ্গে কেন যে কোনো দেশের সঙ্গে টেবিলে চোখে চোখ রেখে আমার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আবার অন্য রাষ্ট্রেরও নর্মাল জনগণের স্বার্থকে বজায় রেখে কাজ করা। আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে এটা তো টেবিলে আলোচনা ছাড়া হবে না, এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব যাবে, কারণ ভারত বলে না, যে কোনো দেশই প্রধানমন্ত্রী যাওয়া দরকার। কারণ এখন একটা গ্লোবাল ভিলেজ, একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়েই থাকতে হবে। ধরেন একটা জরুরি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব হলো, আপনি ব্রাজিল থেকে আনার সময় বেশি লাগে না ভারত থেকে আনার সময় কম লাগে? আমরা তো টাকা দিয়ে কিনবো, নো ডাউট। সুতরাং এই ধরনের উগ্র তালেবানি আইডিয়া, ইভেন তালেবানরাও তো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আফগানিস্তানের, অন্যান্য দেশে। তো সুতরাং আপনার এই উন্মাদনা, এই যে অনেক দর্শক মন্তব্য করছে, এগুলো যার যার অভিরুচির ব্যাপার। যুদ্ধ এই সেই করা, পৃথিবীতে হিটলারের মতো এত বড় যুদ্ধবাজ জীবন দিয়ে চোরের মতো মৃত হয়ে প্রমাণ করেছে যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, কিংবা ট্রাম্পের মতো এত বড় যুদ্ধবাজ ইরানের কাছে নাকে খত দিয়েছে, পাকিস্তানকে দিয়ে বৈঠক করাচ্ছে। তা যারা, আমার দাদি বলতেন তো, প্রত্যেক গ্রামই মূর্খ থাকে, মূর্খদের আলাদা কোনো গ্রাম নেই। তো সুতরাং যারা যুদ্ধকে সমস্যার সমাধান মনে করে, আল্লাহ তাদের মঙ্গল করুক। আমি মনে করি তারেক রহমান ভারতে যাবেন, কারণ এখনো আমি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাই, যেহেতু স্বাধীনতা বিরোধীদের উত্থান আমরা ঠেকাতে চাই। হোপ এগেনস্ট হোপ, এবং বাংলাদেশের মানুষের স্বার্থ বজায় রাখতে হলে ভারত, পাকিস্তান, নেপাল সহ প্রতিবেশী এবং দূরবর্তী সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করতে হবে, রাজনৈতিক রেটরিক দিয়ে করলে হবে না। তবে আমি তীব্র নিন্দা জানাই নৌকাবাইজ বন্ধ করা, ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া। বিএনপি যদি এখনই এটাকে হালকা করে দেখে, যেমন নিরাপত্তা পরিষদ থেকে যেটা বলেছে বিএনপিরা কালচার অফ ডিনায়ালের মতো, না এগুলো অনুমান, তো জাতিসংঘের সাধারণ কোনো সংস্থা না, নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী এই ককাস অত্যন্ত তথ্য সমৃদ্ধ খবর দেয়, তাদের এই রিপোর্টকে আপনি হালকা করে দেখা, এটা তো মৌলবাদীদের উস্কে দেবে। নিশ্চয়ই বিএনপি মৌলবাদীদের উস্কে দিতে চায় না, আর নাহলে জনগণকে বলুক যে মৌলবাদীদের উস্কে দেবো আমি, জনগণ কি বলে শোনেন। আমাদের 20 মিনিটস শো, আমি আর দুইটা বিষয়ে আপনার ছোট ছোট একটু পর্যবেক্ষণ জানতে চাই। একটা হলো হিউম্যান রাইটস ওয়াচ এই সরকারের সময় মুখ খুললো এসে, তারা বলছে যে বিনা বিচারে মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে আটকে রাখার তারা নিন্দা জানিয়েছে, এবং সরকারের জন্য নিশ্চয়ই একটা প্রেশার। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই ব্যাপারে আপনার মতামত এর আগেও জানিয়েছেন, এখন আবার একটু নতুন করে শুনবো। আরেকটা হচ্ছে পাবলিক সাফারিংস এর কথা না বললেই না, আমরা যে অবস্থায় দিন কাটাচ্ছি, দেখেন ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, তারপর সিলিন্ডার চুলা কিনতে হচ্ছে, ইলেকট্রিক চুলা দিয়ে কাভার করে, তারপর পানির গ্যাস বিল দিতে হচ্ছে, কিন্তু গ্যাস পাচ্ছি না আমরা। বিশুদ্ধ পানি, ঢাকা শহরের সংকট, বিশুদ্ধ পানি মানে ওয়াসার লাইনের পানিটা ফিল্টার করে খেয়েও নিরাপদ না, ওই ওয়াসার পাম্প থেকে আনলে অথবা নানান ভাবে আয়োজন করতে। এই যে আমাদের পাবলিক সাফারিংটা, এটার শেষ কোথায়? আমি এই দুইটা বিষয় আপনার পর্যবেক্ষণ জানতে চাই। প্রথম পর্যবেক্ষণ, হিউম্যান রাইটস ওয়াচের চিঠিটা আমি দেখেছি, অসাধারণ একটা চিঠি দিয়েছে। বিশেষ করে যারা ল ব্যাকগ্রাউন্ডে তারা আরো অভিভূত হয়েছে, আপনারাও হবেন। তারা বলেছে যে
রেসপেক্ট দ্য প্রিজাম্পশন অফ ইনোসেন্স। অর্থাৎ আপনার দর্শকদের সুবিধার্থে বলি, আমাদের মার্জনা করবেন, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, যতক্ষণ সাক্ষ্য প্রমাণ দিয়ে কোনো ব্যক্তিকে বা অভিযুক্তকে পানিশমেন্ট না দেওয়া হবে, অর্থাৎ জেল, যাবজ্জীবন, ফাঁসি সহ যে কোনো জেল সাজা, ততক্ষণ কোর্ট প্রিজাম্পশন করবে যে সে ইনোসেন্ট, সে নির্দোষ, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রায়াল করবে। ওটাই ওরা লিখেছে, রেসপেক্ট দ্য প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এবং আরেকটা চিঠির শিরোনামে আছে যে মেইনটেইন দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল, এবং আরেকটা বলেছে উইদাউট ট্রায়াল নো সিটিজেন শুড বি ইন দ্য জেল। এবং আমি আজকে থেকে না, ধরেন আমার 28 বছর হলো দেশের সর্বোচ্চ আদালতে আইন প্র্যাকটিস করা, সুপ্রিম কোর্টে। আমি শুরু থেকেই একটু আইনজীবী হয়ে ওঠার চেষ্টার পর থেকেই আমি সবসময় কোর্টে সাবমিশন করেছি। এই জন্য আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসরা আমার উপর রুষ্ট হয়েছে, নানা ধরনের রিমার্ক করেছে, হয়তো এখনো করবে, আগেও করেছে, এবং বিচারপতিরাও অনেক অভিমান করে। আমি সবসময় বলি যে একটা দেশে বিচার বিভাগ থাকে কেন পূর্ণিয়া ভাই? এই যে বিচার বিভাগের খরচের জন্য কিন্তু কোনো উন্নয়ন সহযোগীরা টাকা দেয় না। ধরেন রাস্তা বানাতে গেলে জাপান টাকা দেয়, জাইকা দেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, এই বিভিন্ন প্রজেক্ট চালাতে। বিচার বিভাগের যে কোটি কোটি টাকা খরচ, পুরোটাই আসে আমাদের জনগণের ট্যাক্সের পয়সায়। সেই জনগণের দরিদ্র রিক্সা চালক থেকে শুরু করে সমাজের সর্বস্তর, কারণ পরোক্ষ ট্যাক্স তো দেয়, ভ্যাট দেয় জিনিস কিনতে গেলে সবাই। কেন বিচার বিভাগ কেন থাকে? আমি কোনো তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। বিচার বিভাগ থাকে যে নির্বাহী বিভাগ, সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে সে সঠিকভাবে করছে কিনা, আবার নাগরিকরাও সরকারের আইন মানছে কিনা, আবার সরকারও নাগরিকদের অধিকার রক্ষা করছে কিনা। আর আইন বিভাগ যেটা পার্লামেন্ট, তারা যে আইন বানাচ্ছে সেই আইন আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সংবিধানকে লঙ্ঘন করছে কিনা। মোটা দাগে এটা হচ্ছে বিচার বিভাগের কাজ। এবং যে কোনো অপরাধের আপনার নিরপেক্ষ তদন্ত করে, তদন্ত তো পুলিশ করে, নিরপেক্ষ বিচার করে। এখন বিচার বিভাগ যদি সরকারের সুরে সুরে কথা বলে, তাহলে তো আমার বক্তব্য, আমার হয়তো কষ্ট হবে, কি করে খাবো, গাইবান্ধে গিয়ে ধান চালে কিনে কিনে একটা ব্যবসা করে খেলাম বা মুদির দোকান দিলাম, তাহলে তো বিচার বিভাগ বন্ধ করে দেওয়া ভালো। এই যে হাজার হাজার কোটি টাকা বছরে খরচ করে বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে নিচের একদম সহকারী পর্যন্ত তাদের বেতন, অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সবার বেতন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, জিপি, যা যা আছে এদের, তারপরে কোর্টের খরচ, কোর্টের স্টাফদের এসি চালানো, এত বড় সারা দেশের তো দরকার নাই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আইন ডিপার্টমেন্ট আছে, তারাই বিচার করবে তাদের মতো করে, সরকারকে খুশি রেখে। মানুষ ওইভাবে অধিকার বুঝে নেবে। হয়তো নির্বাহী বিভাগ বর্তমান বিচার বিভাগগুলো চাইতে মায়া হবে, যেহেতু তাদের জনগণের ভোট লাগে। কিন্তু এটা তো সভ্যতার কথা না, এটা তো আমি জঙ্গলি রাষ্ট্রের কথা বললাম এতক্ষণ। তা না হলে বিচার বিভাগ কেন সরকারের সুরে সুরে কথা বলবে? বিচার বিভাগ কেন বিচারপতিরা পত্রিকার নিউজ দেখে বিচার করবে? বিচার শ্রেষ্ঠ বিচারক যে কিচ্ছু জানবে না, কোনো দিকে মত নাই, তার সামনে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ যার যার বক্তব্য দেবে, উনি আইন অনুযায়ী ন্যায় বিচার করবে। আল্লাহকে হাজির এনে, বা যারা অন্য ধর্মে তাদের যার যার ধর্মের ধর্মীয় প্রধান, ভগবান, যিশু, যে যার ধর্ম, আমাদের মুসলিম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে। আমাদের স্বাধীনতার পর 72 থেকে আজ অবধি আমরা এই স্বাধীন বিচার বিভাগ গড়তে পারিনি। বরং শুনলে নিষ্ঠুর লাগবে পূর্ণিয়া ভাই, পাকিস্তানরা এত বর্বর হওয়ার পরও তারা যেটুকু স্বাধীন বিচার বিভাগ রেখে গিয়েছিল, আমরা তাও রক্ষা করতে পারিনি। এটা প্রমাণ বলি, একদম। আমি শেষ করে আনি। পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন রাষ্ট্রদ্রোহ মামলারও জামিনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। ম্যাজিস্ট্রেট কোর্ট বেল দিয়েছে, অথবা সেশন জাজ, মানে জেলায় যাদেরকে ক্রিমিনাল কোর্টকে বলে সেশন জাজ, ওনারা বেল দিয়ে দিয়েছে। আর এখন আওয়ামী লীগ আমলে বিএনপির মহাসচিব বেল পেতে গেলেও হাইকোর্টে আসতে হয়, সেই বেল স্টে হয়, আপিল বিভাগে যেতে হয়। আর ইউনূসের আমল থেকে তো আরো খারাপ শুরু হয়েছে, বিএনপির আমলও ঘুরে দাঁড়াচ্ছে না বিচার বিভাগ। এ কারণেই যে বিনা বিচারে নাগরিকরা জেলে। আমার কথা, যার বিরুদ্ধে অপরাধ আছে, অভিযোগ আছে, আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ করে তাড়াতাড়ি বিচার করেন। হ্যাঁ,
মানে একেবারে তড়িৎ গতিতে হবে না, আমাদের বিচার অবকাঠামো দুর্বল, ঠিক আছে, যুক্তিসঙ্গত সময় নেন। কিন্তু ধরেন আওয়ামী লীগ আমলে কি ছিল? সন্ত্রাস দমন আইনে, যে আইনে এখন আওয়ামী লীগ সাফারার, সন্ত্রাস দমন আইনে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে যে ওর কাছে একটা জিহাদি বই পাওয়া গেছে, আমি নিজে কেস করেছি, সব কোর্ট না 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 মামুন, মিস্টার মামুন, এরা জঙ্গি, এরা মানবতার শত্রু, আমরা এখন আপাতত বেল দেব। এখন উল্টাটা হয়েছে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বেল দেব না। আরে আপনি দেখেন তার এই অপরাধে ভূমিকা কোথায়? আরেকটা এখনো কমেছে, ইউনূসের আমলে ছিল, হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ ঠিক করেছিল জেলা কমিটি, থানা কমিটির মূল নেতা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হলে বেল দেব না। তাতে হলো কি, ওসিরা টাকা নিয়ে পদবি বানাতো, এই তোর মাকে বল টাকা না আনলে তোকে যুবলীগের সেক্রেটারি বানিয়ে দিলাম, লিখে দিল এক কলমের খোঁচা। এটা তো পুলিশের ইনকামের ব্যবস্থা হয়েছে। কিংবা আমি আরেকটা, যেহেতু আপিল বিভাগ টেম্পোরারি রায় দিয়েছে, তবু বিনয়ের সঙ্গে বলি, এই যে সোন অ্যারেস্ট জায়েজ করে দিয়েছে অ্যাপিল ডিভিশন, স্টে করে দিয়েছে, হাইকোর্ট সোন অ্যারেস্ট বন্ধ করতে বলেছিল, এটাও তো পুলিশকে এগিয়ে দেওয়া। তাহলে নতুন বাংলাদেশ বাদ দেন, নর্মাল বাংলাদেশ সৃষ্টির প্রয়াস কোথায়? আইনের শাসন কোথায়? এখন আপনি যদি মনে করেন, এই সরকার যদি মনে করে আওয়ামী লীগ আমাদের সঙ্গে যা করেছে আমরা তার চেয়েও বেশি করব, গুড লাক টু ইউ। তাহলে তো দেশে আর কখনো শান্তি আসবে না। আগুন দিয়ে আগুন নেভানো যায় না, আগুনকে নেভাতে গেলে পানি দিতে হবে, আগুনকে নেভাতে গেলে বালু দিয়ে আগুন চাপাতে হবে। আপনি প্রতিশোধের বিচার করবেন, এখন এর ওর বাড়ি ঘর জ্বালাবেন, আওয়ামী লীগ মাইন্ডেড বলে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি, কোর্ট কাচারি, সাংবাদিক, তাদেরকে যার যার জায়গায় ঢুকতে দেবেন না। আপনি মনের অজান্তেই আগামী প্রতিশোধকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন। সুতরাং আপনি রিভেঞ্জের রাষ্ট্র বানাবেন নাকি ঐক্যের রাষ্ট্র বানাবেন? হ্যাঁ, যারা দোষী, যাদের বিরুদ্ধে সবার একটা ধারণা যে অনেক অপরাধ করেছে, হত্যা, খুন, দুর্নীতি, আপনি তাদের বিচার করেন। কিন্তু বিচার মানে কোর্ট করুক, আপনি তাতে সহায়তা করেন। কিন্তু আপনি ঢালাও করলে, হিউম্যান রাইটস ওয়াচ ঠিকই বলেছে, কারা পরিদর্শক বলেছেন আমাদের জেলে আপনার ধারণ ক্ষমতা 45,000, সব মিলে কারাবন্দী আছে 98,000। এবং সাবেক ডিজি কারা অধিদপ্তরে বলেছে, আমি জেল কোর্টে জানি যেহেতু আমি আইনজীবী, যে দুর্ধর্ষ সন্ত্রাসীদের, অপরাধীদের আলাদা রাখতে হয়। ধরেন বিভিন্ন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি আর বিচারাধীন আসামি একসঙ্গে থাকে না, তাহলে মিশ্রণ হলে আরো নষ্ট হয়। কারণ আমাদের জেলখানাগুলো তো শোধনাগার না, জেলে একবার কেউ ঢুকে গেলে অপরাধী হয়েই বের হয়, রাজনৈতিক কর্মীরা ছাড়া। তো সেটারও করা যাচ্ছে না। আপনি বিচার করেন, আপনি বিএনপি সব ধরনের অন্যায়ের বিচার করলে বিএনপি মানুষের কাছে প্রিয় হবে, মানে বিএনপি মানে বিএনপি সরকার। কিন্তু আপনি যদি অবিচারের পথে হাঁটেন, বিনা বিচারে মানুষকে জেলে রাখেন, এতেই যদি আপনি রিলিজ করেন, সুখানুভূতি পান, সেটা হয়তো আপনার ব্যক্তিগত অনুভূতি হবে, কিন্তু রাষ্ট্রের কোনো উপকার আসবে না। এটা হলো একটা কথা। হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টটাকে সরকার মুখে যাই বলুক, এখনো বলেনি কিছু, আমার চোখে পড়েনি, আপনার পড়েছে কি, কিন্তু এই রিপোর্টটাকে গুরুত্ব দেওয়া দরকার। আর আপনার টকশো তো সবাই দেখেন, সমাজে নানা শ্রেণী পেশা, আমাদের শ্রদ্ধেয় বিচারপতিরা যদি দেখেন, আমি একটাই অনুরোধ জানাবো ওনাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিয়ে, যে রাইজ টু দ্য অকেশন, সময়ের প্রয়োজনে আপনারা দাঁড়ান। সাহসী মানুষ, সব বিচারপতি যদি সাহস করে বিচার কাজ করে, তাহলে কেউই কোনো বিচারকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। আর আপনারা যদি অতীতের ন্যায় সরকারের সঙ্গে সুরে সুর মিলান, এর চাইতে ট্র্যাজেডি, এর চাইতে বাংলাদেশের মানুষের জন্য বেদনা আর দ্বিতীয়টা হবে। আর দ্বিতীয়টা, আপনি আরেকটা টপিক কি বলছিলেন? ছোট্ট করে মামুন ভাই, আমাদের এই গ্যাস বিদ্যুতের যে হয়রানিতে পড়লাম, এই যে একজন দর্শক লিখেছে যে বিদ্যুৎ না থাকায় চীনা রাষ্ট্রদূতের সামনে টর্চ জ্বালিয়ে বক্তব্য দিলেন জনপ্রশাসন উপদেষ্টা। আমি আজকে, আপনি একটা দেখেছেন কিনা, এটা ঠিক কবেকার বক্তৃতা আমি জানি না, আমাদের বর্তমান বিএনপি সরকারের সিনিয়র মন্ত্রী, বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা এবং বর্তমান অর্থমন্ত্রী আপনার এই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, আমির খসরু 10 সেকেন্ড ভাই, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের একটা বক্তব্য ছাপা হয়েছে। এখন ধরেন যে এই একটা মিনিট ভাই, এখন ধরেন যে ওনার মতো এত গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিএনপির অত্যন্ত সিনিয়র নেতা, অত্যন্ত সজ্জন ব্যক্তি, এটা তো ভুল বলে হবে না। এবং উনি যদি বলে থাকেন এটা যথার্থ বলেছেন, আমি একটু পড়ি আপনার অনুমতি নিয়ে। দুর্ভাগ্যবশত অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসও আমাদের নষ্ট হয়েছে। আমির খসরু বলছেন 18 মাস যে একটা সরকার ছিল, গ্যাসের দিকে তাদের নজরই ছিল না, সময়টা নষ্ট করেছে, আমাদেরও অনেক ক্ষতি করেছে। এতটা সময় বসে থেকে
দেশটাকে আরো নিচে নিয়ে গেছে তারা। আমি ওনার এই সত্য ভাষণের জন্য ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে অনুরোধ করব, আপনি ক্যাবিনেটে আলাপ করে ইউনূস সাহেবের এই পুরো 18 মাসের অপশাসনের বিরুদ্ধে ইনকোয়ারিটা করেন, যেটা হাইকোর্ট বিভাগেও একটা রুল আছে হামের ট্র্যাজেডি। এখন বিএনপি সরকারের উচিত হবে, কথার কথা আমি বলছি, ওনারা যদি মনে করেন ইউনূস সাহেব বা তার আগে শেখ হাসিনা সরকার, আমি তর্কে যাচ্ছি না, যদিও শেখ হাসিনা সরকারের শেষ 6-7 বছরে বিদ্যুৎ গ্যাসের কোনো সংকট ছিল না, আমরা মুখোমুখি হইনি। আমার জেলায়, গাইবান্ধা জেলায় বাড়ি আছে, গ্রামে আছে, কোনো জায়গায় আমরা শুনিনি। কিন্তু কি কারণে সংকট হচ্ছে এটা যদি বিএনপি না বলে শুধু দোষারোপের রাজনীতি করে, মানুষ এটা গ্রহণ করবে না। আপনি বলেন যে এই কারণে ক্ষতি হয়েছে। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ভারতে যাওয়ার আগ পর্যন্ত আমি তো এরকম বিদ্যুৎ সংকট দেখিনি, গ্যাস সংকট দেখিনি। কেন এটা হচ্ছে? এবং জনদুর্ভোগ হচ্ছে প্যারামাউন্ট কনসিডারেশন। শোনেন, সরকারের কাছে তো আমরা দুধ ভাত চাই না, আমার মানে পায়ে ঘি দিয়ে ঢেলে দেওয়া চাই না। সরকারের খুব গুরুত্বপূর্ণ বাট খুবই অল্প কয়েকটা কাজ: নাগরিকদের নিরাপত্তা দেওয়া, এই যে পাবলিক ইউটিলিটিস গুলো নিশ্চিত করা, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, এবং যে যা প্রফেশন করবে সেইটাকে নিরাপদ করা, যাতে কোনো গুন্ডা বাহিনী, দলীয় চাঁদাবাজ বা বাইরের চাঁদাবাজ কেউ যেন তাকে তার প্রফেশন মেধা মনন দিয়ে যার যার প্রফেশন করবে। এইটা এখন গ্যাস এবং বিদ্যুতের সংকট। আমি মনে করি বিএনপি নিশ্চয়ই অভিজ্ঞ রাজনৈতিক দল এটা তারা অনুধাবন করছে কিনা যে কি পরিমাণ জনগণ ক্ষুব্ধ হয়ে আছে, এবং হবে না কেন। বিদ্যুৎ, গ্যাস, এগুলো তো গ্রামের মানুষ শেখ হাসিনার আমলে সাংঘাতিক উপকৃত হয়েছে। এটাকে অস্বীকার করা মানে সত্যকে অস্বীকার করা। আর যার যেটা ন্যায্য, যে সরকার যেটা ভালো করেছে সেইটা বলার জন্য আওয়ামী লীগের মেম্বার হতে হবে না, বা বিএনপির ভালোর জন্য বিএনপির মেম্বার হতে হবে না, বা বিএনপি বিরোধী আওয়ামী লীগ বিরোধী বা অমক সমক বিরোধী হতে হবে না। এগুলো যারা বলে তারা দলবাজ। আপনাকে সত্য বলতে হবে। নাগরিক তার রাজনৈতিক বিশ্বাস থাকবে, তার রাজনৈতিক পক্ষপাত থাকবে, কিন্তু সবার আগে মানুষ সে। তার আল্লাহ বিদ্যা বুদ্ধি দিছে, 2 চোখ দিছে, মাথা দিছে, বুদ্ধি দিছে, কান দিছে। সে চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, পড়বে। সেই পড়া থেকে শেখ হাসিনার আমলে মানুষের ন্যূনতম সুযোগ সুবিধা অসাধারণ হয়েছে। মনেস্টারাস উন্নতি উনি করেছে, যে কেউ বলবে। হ্যাঁ, ভোটের ব্যাপার, বিচার বিভাগ স্বাধীন রাখা, সেটা নিয়ে অনেক অভিযোগ আছে আমাদের, আন্দোলনকে ডিল করা। কিন্তু ওনার সময় তো আমরা বিদ্যুৎ গ্যাসের এই সংকট দেখিনি। এখন হচ্ছে কেন বলেন সেটা। আপনি বক্তব্য বলবেন না, আবার কারণও জানাবেন না, খালি দোষ দিয়ে দেবেন আওয়ামী লীগ সরকার, এরপর তো কিছু বললে বলবেন মোগল সরকার দায়ী। কাজেই আমি মনে করি এইটাকে গুরুত্ব দিতে হবে, নাহলে কিন্তু জনগণ খুশি উঠবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক থ্যাংকস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।